নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম বিরাট এবং আমি গুজরাটের বাসিন্দা। এই গল্পটি আমার এবং আমার মায়ের, যা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। আমি আপনাদের সামনে এটি বলতে চাই যে কিভাবে আমি আমার মাকে প্রস্তুত করেছিলাম যখন তার ইচ্ছা ছিল না। তাই বন্ধুরা, এই গল্পটি মন দিয়ে শুনুন। বন্ধুরা, আমাদের পরিবারে আমি, আমার বাবা, আমার মা এবং আমার একটি ছোট বোন রয়েছে। আমার বাবার নাম মোহন এবং তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। আমার মায়ের নাম শালিনী, তিনি একজন গৃহিণী। আমার ছোট বোনের নাম অনুষ্কা এবং সে হাই স্কুলে পড়ে। আমার নাম তো আপনারা জানেনই। তাহলে চলুন আজ এগিয়ে যাই। মা বাবার প্রেমের বিয়ে হয়েছিল এবং তারা দুজনেই বেশ শিক্ষিত। তাই আমাদের বাড়ির পরিবেশ বেশ খোলামেলা এবং আধুনিক। মায়ের কথা বললে তিনি তার শরীরের খুব যত্ন নেন এবং ভালোভাবে শিক্ষিত হওয়ার কারণে শার্ট জিন্স এবং টপ পরা তার জন্য সাধারণ বিষয়। মা তার ফিটনেসের যত্ন নেওয়ার কারণে বেশ আকর্ষণীয় এবং সুন্দর দেখায়। আমি বাড়িতে তার একমাত্র ছেলে, তাই আমাকে সবসময় অনেক ভালোবাসা মেলে এবং বাবা মা কখনই আমাকে রাগান্বিত করেন না। যখনই সময় মেলে আমরা চারজন মিলে খোলামেলা কথা বলি। তাহলে এই গল্পটি শুরু হয় যখন আমি কলেজে ছিলাম। আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং গ্রীষ্মের ছুটি চলছিল। সেই সময় আমার বোনও ছুটিতে ছিল। যেহেতু আমি কখনই দাদু দাদির বাড়ি যাইনি, তাই আমি ছুটি বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও আমার বোন নানির বাড়ি যাওয়ার জন্য জিদ করতে শুরু করেছিল, তাই বাবা তাকে নানির বাড়ি রেখে এসেছিলেন। আমার জন্য বাড়িতে ছুটি কাটাতে কোনো সমস্যা ছিল না, কারণ আমি বাড়িতে ল্যাপটপে গেম খেলতাম এবং মোবাইলের সময় কাটাতাম। একদিন আমি ল্যাপটপে গেম খেলছিলাম এবং সেই সময় বাড়ির কাজের মেয়ে ছুটিতে গিয়েছিল, তাই মাকেই সব কাজ করতে হচ্ছিল। বাবা সকালে অফিস চলে গিয়েছিলেন এবং মা বাড়ির কাজ সামলাচ্ছিলেন। তিনি সেই দিন রাজস্থানী পোশাক পরেছিলেন এবং যেহেতু তিনি বাড়িতেই ছিলেন, তাই তিনি দুপুরটা নেননি। এই সময় মা আমার ঘরে এসে ঝাড়ু দিতে শুরু করলেন। আমি বিছানায় বসে গেম খেলছিলাম। যেই মা ঘরে এলেন এবং ঝাড়ু দিতে শুরু করলেন, আমি তার দিকে মনোযোগ দিতে শুরু করলাম, কারণ তিনি দুপুরটা নেননি। কিছু জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ মা আমার দিকে তাকিয়ে বললেন, উঠ, আমাকে বিছানার চাদর ঠিক করতে দাও, তারপর তোমার গেম খেলো। তখন আমি তৎক্ষণাৎ অন্য দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে আমি ভাবলাম, কি জানি মা আমাকে দেখে ফেলেছেন কিনা। সেই সময় আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার মনে নানা রকম ভাবনা চলতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম না যে যা আমি দেখলাম এবং ভাবলাম তা সঠিক ছিল নাকি ভুল। তারপর আমি বেডরুমে ফিরে এসে বসে পড়লাম, কিন্তু এখন আমার মনোযোগ গেম খেলায় লাগছিল না। বিছানার চাদর ঠিক করে মা রান্নাঘরে চলে গিয়েছিলেন, তখন আমি রেহাই পেলাম যে মা কিছু সন্দেহ করেননি। তারপর আমি আমার ল্যাপটপ বন্ধ করে দিলাম এবং মোবাইলের সময় কাটাতে লাগলাম। হঠাৎ আমার কাছে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটিতে ক্লিক করলাম। সেখানে আমি অনেক গল্প দেখলাম, যার মধ্যে একটি গল্প ছিল মা এবং ছেলের সম্পর্কে। আমি সেই গল্পটি পড়লাম, যেখানে ছেলে তার মায়ের সাথে কিভাবে আনন্দ উপভোগ করে। সেই গল্প পড়ে আমার মনেও একই রকম কিছু ভাবনা আসতে শুরু করল। তখন আমি বাথরুমে গিয়ে আমার মায়ের সম্পর্কে ভাবতে ভাবতে হাতে কিছু করলাম, তারপর বাইরে এসে দেখলাম যে মা রান্নাঘরে খাবার বানাচ্ছেন। তারপর আমি ফ্রিজ থেকে পানির বোতল নিতে নিতে মায়ের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন এবং আমি তাকে মনোযোগ দিয়ে দেখছিলাম। তার মনোযোগ খাবার বানানোর মধ্যে ছিল, তাই তিনি বুঝতে পারেননি যে আমি তাকে কিভাবে দেখছি। এবং ঠিক তখনই হঠাৎ মা পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, কি রে বিরাট, কি হয়েছে? কি দেখছিস? আমি ঘাবড়ে গেলাম এবং অবস্থা সামাল দিতে বললাম, কিছু না মা, আমি দেখছিলাম যে আমার প্রিয় মা কত পরিশ্রম করেন, সকাল থেকে রাত পর্যন্ত। এটি শুনে মা খুব খুশি হলেন এবং তিনি বললেন, হ্যাঁ বেটা, কিছু বছরের মধ্যে তোমারও বউ চলে আসবে আমার সাহায্য করার জন্য। এবং মা হেসে পড়লেন। এতটা বলার পর আমি আমার বেডরুমে চলে গেলাম এবং ভাবলাম যে মা জানেন কি যে আমি তাকেই দেখছিলাম এবং কি ভাবছিলাম। এইভাবে মাকে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল এবং তখন আমি ভাবলাম যে শুধু দেখলে কিছু হবে না, কিছু পরিকল্পনা করতে হবে। এমন ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল এবং বাবা অফিস থেকে বাড়ি ফিরে এলেন। তিনি বললেন যে অফিসের কাজের জন্য তাকে 1 দিনের জন্য বিদেশ যেতে হবে। কি না পেতে শুনে আমি মনে মনে খুব খুশি হলাম এবং সম্মতিতে মাথা নেড়ে দিলাম। তারপর 3 দিন পর বাবা চলে যাচ্ছিলেন এবং আমি ঠিক করলাম যে যা কিছু করতে হবে এই 1 দিনের মধ্যেই করতে হবে, না হলে আর এমন সুযোগ মিলবে না। পরের দিন মঙ্গলবার ছিল, বাবা চলে যাচ্ছিলেন, তাই একটু শপিং করতে হবে।
মা এবং বাবা শপিং করতে বের হতে যাচ্ছিলেন, তখন আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আসবে? আমি না করে দিলাম এবং বললাম তোমরা যাও, আমি গেম খেলব। তারপর তারা দুজন চলে গেলেন এবং তারা যাওয়ার সাথে সাথেই আমি দরজা লক করে তাদের বেডরুমে গেলাম। আমি আলমারি খুলে দেখলাম যে আমার কোনো আইডিয়া মেলে কিনা, তখনই আমার একটি উপায় মাথায় এল। আমি আরও খুঁজতে লাগলাম এবং মায়ের লিপস্টিক ও বডি স্প্রে পেলাম। খুঁজতে খুঁজতে মায়ের অনেক কাপড় পেলাম, তার মধ্যে একটি ড্রেস পেলাম যা মায়ের ওয়ান পিস ছিল, লাল রঙের। এটি দেখে আমি ভাবলাম মা এই ড্রেসে কেমন দেখাবে। ভাবতে ভাবতে আমি আলমারিতে কাপড় ঠিকঠাক করে রাখলাম, কিন্তু বেডরুমে মায়ের ফটো দেখে আবার কিছু অদ্ভুত অনুভূতি হল। এখন আমি মনে মনে ঠিক করলাম যে মায়ের নামে আর কিছু হবে না, এখন কিছু করতেই হবে, তবেই আমি শান্ত হতে পারব। সবকিছু ঠিকঠাক গুছিয়ে আমি হোল রুমে এসে টিভি দেখতে লাগলাম, তখনই মা এবং বাবা ফিরে এসে বসে গেলেন। এইভাবে সেই দিন কেটে গেল এবং পরের দিন বাবা চলে যাচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে সবকিছু গুছিয়ে দিলেন এবং বাবাকে নাস্তা দিয়ে বাড়ির বাকি কাজে লেগে গেলেন। সকাল ৮টায় বাবা আমাদের বিদায় বলে চলে গেলেন এবং মাও বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেলেন। বাবার কোম্পানির কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন বিষয় ছিল না। মা তাড়াতাড়ি উঠে বাবাকে সামলানোর চেষ্টায় গোসল করতে যাননি। বাবার চলে যাওয়ার পর সকাল ৯:০০ বাজে মাম্মি নাহাতে চলে গেল আর আমি হলে টিভি দেখছিলাম। হঠাৎ মাম্মির আওয়াজ এল, কি বিরাট তোয়ালে দে দোগু। আমি বাইরেই ভুলে গিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে গেলাম। মাম্মি দরজা একটু খুলল আর তোয়ালে নেওয়ার জন্য হাত বাড়াল। যখন মাম্মি তোয়ালের জন্য হাত বাড়াল তখন আমি দেখলাম মাম্মির চুল সম্পূর্ণ ভেজা ছিল, তার হাত থেকে পানি টপকাচ্ছিল আর তার মুখ ও হাতে পানির বিন্দু দেখে মাম্মি আমার কাছে অত্যন্ত সুন্দর লাগল। যখন মাম্মি হাত সামনে করল তখন সে একটু সাইডে সরে গিয়েছিল, তখন আমি তাকে একটু দেখলাম আর তার উপর পানির বিন্দু ছিল। তার হাত যেন আমাকে ভিতরে ডাকছিল, কিন্তু সে চালাক ছিল, তৎক্ষণাৎ ভিতরে সরে গেল এমন লাগছিল। আমি ক্ষণাৎ ভিতরে গিয়ে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আনন্দ দেই। যাই হোক, পাপা বাড়িতে ছিল না, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম আর হলে এসে বসলাম। তারপর ৫ মিনিট পর মাম্মি তোয়ালে জড়িয়ে হলে এল আর টিভির পাশের শীষের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগল। আমি আরও বেশি অস্থির হয়ে গেলাম আর তাকে পেছন থেকে দেখতে লাগলাম। যখন মাম্মি তার চুলে হাত দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল তার জন্য এসব নর্মাল ছিল, কিন্তু তার কি জানা ছিল পেছনে সোফায় বসে থাকা ছেলে তাকে আনন্দ দিতে পাগল হয়ে যাচ্ছে আর তাকে পেছন থেকে দেখছে। আমি মনে মনে ভাবলাম আজ থেকেই চেষ্টা করা উচিত। আর আমি সময় নষ্ট না করে বললাম, মাম্মি তুই সবসময় ৫৭ ড্রেসই পরিস বাড়িতে কি? তখন মাম্মি বলল, কেন রে বেটা, এমন কি আছে? আমি যা ভাল লাগে তাই পরি, তোমার কেন মনে হয় অন্য কিছু পরা উচিত? তখন আমি বললাম, কিছু না মাম্মি, কাল যখন তুই জিন্স আর টপ পরেছিলি তখন এমনিতেই বলছিলাম কি। তখন মাম্মি বলল, ও অরে পাগল, বাড়িতে কে জিন্স আর টপ পরে বাইরে যেতে হলে তো পরবেই নাকি? তারপর আমি বললাম, কি এমন না মাম্মি, যখন তুই শাড়ি আর রাজস্থানী ড্রেস পরিস তখন একটু বয়স্ক লাগে তাই বললাম। তারপর মাম্মি উত্তর দিল, কি এখন যুবক বকর কি করব, যাকে ভালোবেসেছি তার সাথে বিয়ে করেছি, আর এখন তোমার মতো অলস ছেলে আর অনুষ্কার মতো সুন্দর মেয়ে আছে, আর কি চাই? এত বলেই মাম্মি জোরে হেসে উঠল আর বেডরুমে কাপড় পরতে চলে গেল। আমিও হেসে উঠলাম আর টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মাম্মি বাইরে এল। কাপড় বদলে দেখে আমার খুশিও হলো আর নারাজগিও হল, কারণ সে আমার কথা মানল। নারাজ এজন্য যে সে আবার সম্পূর্ণ ঢেকে গেল। মাম্মি হলে এল আর বলল, এখন কেমন লাগছে? আমি হতভম্ব হয়ে বললাম, কি বাহ, এখন তুই একদম আমার বয়সের মেয়ে লাগছিস। মাম্মি বলল, অরে বুদ্ধু, তোর আর আমার মধ্যে ১৮ বছরের পার্থক্য আছে, আর আমি কেমন করে তোমার বয়সের লাগতে পারি? এখন আমার কিছু বলতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু বলতেই হলো, তাই বললাম, অরে মাম্মি, আমাদের আর তোমার বয়সের পার্থক্য আমরা জানি, কিন্তু বাইরে কে জানে? যদি আমরা দুজনে বাইরে ঘুরতে যাই তবে লোকেরা ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এত বলেই আমি ইচ্ছে করে থেমে গেলাম আর মাম্মির প্রতিক্রিয়া দেখতে লাগলাম। তখনই মাম্মি সময় নষ্ট না করে উৎসুক হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আর কি বল না বেটা, কি এখন? আর আমি কিছু বললাম না, শুধু এতটুকু বললাম, ছেড়ে দে মাম্মি, তোমার রাগ হবে কি? তখন মাম্মি বলল, আমার কখনো তোমার উপর রাগ হয়েছে? আর তুমিও জানো আমার ছেলে কখনো ভুল করে না, তবে আমার রাগ কেন হবে? এখন দ্রুত বল, কি বলতে চেয়েছিলে কি? তখন আমি বললাম, যদি আমরা একসাথে বাইরে কোথাও ঘুরতে যাই তবে লোকেরা আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে, কিন্তু তোমার গলা মঙ্গলসূত্র দেখে তারা আমাদের স্বামী স্ত্রীও ভাববে। কি? এ কথা শুনে মাম্মি জোরে জোরে হাসতে লাগল। তারপর মাম্মি বলল, অরে বাপরে, এত ছোট কথা জন্য আমার রাগ কেন হবে কি? আর আবার মাম্মি হাসতে লাগল। তখন আমি তাদের বললাম, হাসো না মাম্মি, কি এত? বলেই মাম্মি আমাকে টিটকারি দিতে আবার হাসা শুরু করল আর আমি মাম্মির দিকে দৌড় দিলাম মজা করে মারার জন্য। মাম্মি তখন দৌড়ে কিচেনে চলে গেল আর হাসতেই থাকল। তারপর আমি হলে বসে ভাবতে লাগলাম যে কি
চলো, শুরু তো হলো, কিন্তু এখনও অনেক কাজ বাকি, আর তা ঠিক ততটাই কঠিন। মাম্মি খুব সংস্কারবান, আর আমি কখনো তাকে এমন অনুভব করিনি যে সে এমন কিছুর অভাব বোধ করছে। মাম্মি আর পাপার প্রেমের বিয়ে হওয়ায় খুশি তো তাদের আগে থেকেই আছে, প্রয়োজন তো আমার ছিল, আর আমাকে সেই প্রয়োজন যেকোনো অবস্থাতেই পূরণ করতে হবে, তাও মাম্মি দিয়ে কি। তারপর কিছুক শোন পর আমি আবার চেষ্টা শুরু করলাম। মাম্মি কিচেনে কাজ করছিল, আমি সেখানে গেলাম আর বললাম, কি মাম্মি, তোমাকে রোজ রোজ এই কাজ করতে করতে বিরক্ত লাগে না? তখন মাম্মি বলল, না বেটা, যখন আমাদের কাজের বাই আসে তখন আমার আরাম হয়। কি তখন আমি বললাম, গো মা, এখন তো ছুটি শুরু হয়েছে আর আমার খুব বরিয়ত অনুভব করছিলাম। তখন মা বললেন, তাহলে কি করব, কোথায় যাব ঘুরতে? আমরা দুজনেই বাড়িতে আছি। তখন আমি বললাম, হ্যাঁ চলো মা, কিন্তু বাবা আসার পর। তখন মা বললেন, তাহলে এতক্ষণ কি করবে? আমি বললাম, আমার একটা গেম জানা আছে, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে খেলি বাড়িতে। মা বললেন, আমার ল্যাপটপে গেম খেলতে কোনো আগ্রহ নেই, অন্য কিছু বলো। তখন আমি বললাম, আরে আমার প্রিয় মা, ল্যাপটপে নয়, শুধু এমনি আমরা দুজন খেলব। তখন মা বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো গেম? আমি বললাম, মা, ট্রুথ অ্যান্ড ডেয়ার। তখন মা বললেন, আচ্ছা সেই গেম, ঠিক আছে খেলি, কিন্তু আগে আমাকে বাড়ির কাজ শেষ করতে দাও, তারপর খেলব। তখন আমি বললাম, ঠিক আছে মা, তখন পর্যন্ত আমি আমার বেডরুমে যাই, যখন তোমার কাজ শেষ হবে তখন বেডরুমে চলে আসবে। এ কথা বলে আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে একটি চুমু দিলাম এবং তারপর বেডরুমে গিয়ে বসে রইলাম। আমি বেডরুমে বসে ভাবতে লাগলাম, মা প্রস্তুত তো হয়ে গেছেন, কিন্তু কি জিজ্ঞাসা করব যাতে তার রাগ না হয় এবং আমার কাজও হয়ে যায়। কিছুক্ষণ পর মা বেডরুমে এলেন এবং আমার সামনে বসে গেলেন। তখন মা বললেন, এখন বলো কি খেলতে হবে? তখন আমি বললাম, মা, তোমাকে তো জানাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম, এখন আমাকে বলো গেমের শুরু তুমি করবে নাকি আমি? তখন মা বললেন, তুমিই শুরু করো। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে ট্রুথ চাই নাকি ডেয়ার? মা বললেন, ট্রুথ। তখন আমি প্রশ্ন করলাম, তোমার বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ড ছিল? আমার প্রশ্ন শুনে মা বললেন, এ কী ধরনের প্রশ্ন বিরাট? তখন আমি বললাম, এটাই আমার প্রশ্ন, আর তুমিই তো ট্রুথ বেছে নিয়েছ, এখন বলো। তখন মা বললেন, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ছিল, এবং সে তোমার বাবাই। এরপর আমি মাকে বললাম, এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমারও ট্রুথ। তখন মা একটু ভেবে আমাকে প্রশ্ন করলেন, মা বললেন, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তখন আমি হ্যাঁ বলে উত্তর দিলাম এবং বললাম, হ্যাঁ আছে, সে আমার সামনেই বসে আছে। আমার উত্তর শুনে মা একটু রেগে বললেন, আরে বেটা, এমন বলা ভুল, আমি তোমার মা। শুরুতে আমার আত্মবিশ্বাস একটু কমে গেল, কারণ মায়ের এমন গেমে কোনো আগ্রহ ছিল না এবং তিনি সংস্কারমনা ছিলেন। কিন্তু আমি হার মানতে রাজি ছিলাম না। তখনই আমি বললাম, আরে মা, মজাকেই বলেছিলাম, তুমি তাড়াতাড়ি রেগে যাও কেন? তখন মা ভালোবাসার হাসি দিয়ে হেসে উঠলেন এবং মাথা নাড়লেন। এরপর আবার আমি মাকে জিজ্ঞাসা করলাম, এখন তোমাকে কি চাই, ট্রুথ নাকি ডেয়ার? তখন আবার মা ট্রুথ বললেন। তখন আমি তাকে প্রশ্ন করলাম, বিয়ের আগে তুমি কি কখনো আনন্দ নিয়েছ বা কোনো গেম খেলেছ? তখন মা রেগে বললেন, বিরাট, এটা বেশি হয়ে যাচ্ছে, আমার মনে হয় না তোমার এমন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, এখন আমাদের এখানেই রাখা উচিত। তখন আমি বললাম, আরে মা, আমরা ভালো বন্ধু, আর আমার মনে হয় না তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পারবে, যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার উপর বিশ্বাস রাখো। তখন মা বললেন, কিন্তু বেটা, তুমি আমার ছেলে, আর এসব কথা ঠিক নয়। তখন আমি তাকে বললাম, মা, তুমি তো অনেক পড়াশোনা করেছ, তবুও তোমার এসব কথা ভুল লাগে। এগুলো সেই সব কথা যা আমাদের ফার্স্ট সায়েন্সে শেখানো হয়। তখন মা বললেন, এগুলো সায়েন্সে শেখানো হয় না বেটা। তখন আমি বললাম, না শেখানো হয়, তাহলে আমাকে এসব বিষয়ে কিছুই জানা উচিত নয়। এরপর মা বললেন, তোমার সব কিছু জানার পূর্ণ অধিকার আছে, কিন্তু মনে রেখো তুমি কাকে জিজ্ঞাসা করছ। তুমি আমাকে, অর্থাৎ তোমার মাকে এসব জিজ্ঞাসা করছ। তখন আমি বললাম, মা, তোমাকেও তো জানা আমার কোনো বন্ধু বা গার্লফ্রেন্ড নেই, তাহলে আমি কাকে জিজ্ঞাসা করব? তুমিই আছ যার সাথে আমি সব কথা বলি। তখন মা একটু খারাপ লাগল, কারণ ছোটবেলা থেকেই আমি বেশি বাইরে যাইনি এবং তাই আমার বেশি বন্ধুও ছিল না। তার বুঝতে অসুবিধা হল না যে আমি মানব না, তাই তিনি কথা বলতে রাজি হলেন। তখন মা বললেন, হ্যাঁ আমরা কয়েকবার এমন করেছি এবং একবার আনন্দ নিয়েছিলাম। তখন আমি বললাম, মা, এত ছোট কথা বলতে এত সময় নিলে? তখন মা বললেন, এখন তো খুশি হয়েছ না? আমি হার মানিনি, কারণ আমি জানতাম, যদি এখন থামি তবে আর কখনো মায়ের সাথে কথা বলতে পারব না। কোনোভাবে মাকে শান্ত করলাম এবং গেম আবার শুরু করলাম। আমি বললাম, ঠিক আছে মা, গালি সঠিক, এখন আমি করব। তখন মা বললেন, হ্যাঁ দ্রুত করো।
তখন আমি মায়ের কাছে গেলাম এবং কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর আমি যা করা উচিত ছিল না তা করলাম। ধীরে ধীরে মাকে প্রস্তুত করে আমি মজা নেওয়া শুরু করলাম। এখনই কিছুটা নিয়েছিলাম, তখনই মা আমাকে থামানোর চেষ্টা করলেন। তখন আমি অনুভব করলাম যে আমি আমার সীমা অতিক্রম করছি। এই সময় মায়ের চোখে অসন্তোষ এবং চিন্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তিনি আমাকে স্নেহে বুঝিয়ে বললেন, বিরাট, এই সব কথা একটি মজাক পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাছেলের সম্পর্কের একটি মর্যাদা আছে, আমাদের তা অতিক্রম করা উচিত নয়। আমি মায়ের কথা গভীরভাবে নিলাম। আমিও বুঝতে পারলাম যে মায়ের মন কষ্ট দেওয়া ভুল ছিল। আমি মায়ের কাছে তাড়াতাড়ি ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এখন থেকে এমন কোনো মজাক করব না যা আমাদের সম্পর্কে দূরত্ব আনবে। মা আমার ক্ষমা গ্রহণ করে আমাকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আমি সবসময় তোমার বন্ধু থাকব, কিন্তু আমাদের এও মনে রাখতে হবে যে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে। তখন আমি মাকে বললাম, হ্যাঁ মা, এখন আমি বুঝেছি, আমি আপনাকে কখনো কষ্ট দেব না। এরপর আমরা দুজনেই হেসে আবার সাধারণ কথোপকথন শুরু করলাম। এখন মা আমাকে আমার বন্ধুদের সাথে বেশি সময় কাটানোর পরামর্শ দিলেন এবং বললেন যে জীবনে সম্পর্কের মর্যাদা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথোপকথন আমাকে শিখিয়েছে যে মজাকেরও একটি সীমা আছে এবং সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান থাকা উচিত। শেষে আমরা দুজনেই একে অপরের সাথে হেসে খেলা শেষ করলাম এবং এই প্রতিশ্রুতি দিলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সবসময় থাকবে, কিন্তু সম্পর্কের মর্যাদা কখনো ভুলব না। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এগিয়ে এমনই রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।